তরুণরা অনেক ভালো করবে আপা। আমার বয়স 40। 40-এ আমি 18-র যে স্বপ্ন সেটা দেখবো না, কিন্তু 18-র যে স্বপ্ন, যারা যা করতে পারবে সেখানে কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেটা তাদের থাকবে। আপনার হচ্ছে পিএস এপিএস এর ভুল ধরি, তাকে যদি তার জন্য যদি তার নেতাকে অর্থাৎ তার মন্ত্রীকে আমরা আহ আইনের আওতায় আনি, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না কেন? আমাকে বলতে পারেন? লোকবল বাড়িয়েছে, বিষয়টা ঠিক না? আপা দেখেন, 18 নির্বাচন বয়কট করার জন্য যখন তারেক রহমান ডাক দিয়েছেন, তখন কি জনগণ জায়গায় জায়গায় মিটিং মিছিলে কলার ভেলাই করে আসে নাই? এখানে একটা বিষয় আছে, আমি আপনাকে একটু ক্লিয়ার করে নিই। প্রথমত, ওনারা মানে, আমি যদি এক বাক্যে বলি, সত্য ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত আমার কাঁধের বোঝা না হয়, আমার গলার কাটা না হয়। তো আমরা আমাদের দলের যারা ভুল করছেন আমরা কিন্তু শোকজ করছি, বহিষ্কার করছি। এই যে আমাদের ফজলু সাহেবের কথা বললেন, উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কিন্তু উনি ভুল করছেন, ক্রমাগত উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, এবং এটা কিন্তু আমরাও প্রতিবাদ করছি। দল থেকে শোকজ করা হয়েছে, দল থেকে তাহলে আরো ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এটাও তো সত্য যে স্বাধীনতা কিংবা মুক্তিযোদ্ধায় ওনার অবদান ছিল। হয়তো বার্ধক্যের কারণে হোক আর যে কারণেই হোক, ওনার যে ভাষাগুলো সেটা আমরা আসলে নিতে পারছি না, যেমনটা নিতে পারি না হাসনাত আব্দুল্লাহ যখন তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করেন, যে যেমন ভাবে করেন আপনার হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের দলের বড় বড় সিনিয়র সিনিয়র নেতাদেরকে নিয়ে কথা বলেন। আমরা চিন্তাও করতে পারি না। রাজনীতিতে আপনার শিষ্টাচারটা অনেক বেশি প্রয়োজন। আজকে আমি আতাউল্লাহর কথা বলছি, রুমিনাপার কথা বলছি। রুমিনাপাকে যে বলা হচ্ছে আওয়ামী লীগের, দেখেন বিগত সময় কিন্তু উনি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন। হ্যাঁ, ওনার বিপক্ষে অনেক অনেক কথা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, কিন্তু এটাও সত্য, ফ্যাসিস্টের আমলে উনি প্রতিবাদ করেছেন। এবং এই এই সময়ে কিন্তু রুমিনাপার কথা যতটা আসে, তার চেয়ে অনেক বেশি কথা বলেছেন আমাদের আমাদের ছাত্র নেত্রী, আমাদের বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী, মনি আপা, শাম্মী আপা, হেলেন জেরিন খান। তো ওনাদের অবদান কিন্তু আসলে অন্যরকম লেভেলের। যাই হোক, যেটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে। আমরা যখন আমাদের দলের কেউ ভুল করে, আমরা যখন সেটা বলি, আমরা কিন্তু এনসিপি সেটা দেখি না। অসংখ্যবার আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তার কোনো ধরনের কিন্তু সে ক্ষমা চায়নি। সিনিয়র নেতাদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, আমি আসলে তারেক রহমানকে আসলে হৃদয়ে লালন করি। উনি যে কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন। কারণ দেখেন, এত বড় একটা দল, উনি উনি তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মানে জিয়া পরিবারটাই কিন্তু আমাদের অন্যরকম একটা অনুভূতির জায়গা। এখানে যদি একবার একটা শব্দ উচ্চারণ করে, তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। কিন্তু উনি কিন্তু সেটা করেননি। বারবার তাদেরকে, যেহেতু তারা ছোট, তাদের রাজনৈতিক মানে জ্ঞানটা আরো আরো হোক, তরুণরা অনেক ভালো করবে আপা। আমার বয়স 40। 40-এ আমি 18-র যে স্বপ্ন সেটা দেখবো না, কিন্তু 18-র যে স্বপ্ন, যারা যা করতে পারবে সেখানে কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেটা তাদের থাকবে না। আমি বলতে চাচ্ছি, ওরা যদি শুরু থেকে অর্থাৎ 5 আগস্টের পর থেকে অতীতে যেরকম ভাবে আমরা আন্দোলনটা সফল করেছি, আমরা যদি ঠিক বাংলাদেশ বিনির্মাণে এইভাবে চিন্তা করতাম, সিনিয়রদের মানে অভিজ্ঞতা নিব, জুনিয়রদের সাহস, তাদের যে নতুন নতুন আইডিয়া গুলো সেগুলো নিব, তাহলে কিন্তু এত বিশৃঙ্খল একটা পরিবেশ হয় না। এবং ফায়দা কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ নিচ্ছে। কারণ কি দেখেন, বিভিন্ন জায়গায় কিভাবে লুটে পুটে খেতে হবে সেটা 17 বছর আওয়ামী লীগই জানে। এটা কিন্তু এনসিপি জানার কথা না, বিএনপি জানার কথা না। এখন হাসনাত আব্দুল্লাহর কথা যদি আমি বলি, সে আওয়ামী লীগ থেকে এসেছে, ছাত্রলীগ থেকে এসেছে, কিন্তু আন্দোলনে তার অবদানকে যদি আমি স্বীকার করি, তাহলে কিন্তু আপনার ফজলুর রহমান সাহেবের অবদানকে আমার মুক্তিযুদ্ধে সে যা করেছে সেটা স্বীকার করতে হবে। এখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করব, এটা যেমন সম্ভব না, 24-এর গণ অভ্যুত্থান সেটাও সম্ভব না। দুইটা প্রেক্ষাপট দুই রকম, দুইটাকে আমরা সমান সমান করে প্যারালাল করে মাপজোক করার সুযোগ নাই। দুইটা একেবারেই ভিন্ন। একটা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, একটা আমার দেশের ভেতরের মানুষের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য। দুটো প্রেক্ষাপট একেবারে ভিন্ন। এখন যারা যখন যতটুকু অবদান রেখেছে, তাদেরকে আমরা শ্রদ্ধায় সম্মানে রাখতে হবে।
এখানে বারবার তারেক রহমানকে নিয়ে একটা মন্তব্য করে ফেলেন, বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ যেমন আমাদের সালাউদ্দিন ভাইকে নিয়ে মন্তব্য করেন। আহা, এটা তো করা যাবে না। আপনি সমালোচনা করেন, কিন্তু সমালোচনার মধ্যে সৌন্দর্য থাকতে হবে, সমালোচনার মধ্যে রিসিভ করার মানসিকতা থাকতে হবে। আপনি আমাকে নিয়ে বলবেন, আমি যেন রেকটিফায়ার জায়গা থেকে আমি সংশোধন করব আমাকে, যে আমাকে নিয়ে এই কথাটা বলেছে। আচ্ছা, আপনি দেখেন আসিফ মাহমুদকে নিয়ে এতগুলো কথা এসেছে, এত প্রমাণ এসেছে, তারপরেও কি তাকে ওই জায়গাটা থেকে এখন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে? বারবার তাকে সেভ করা হচ্ছে। আমাদের থেকে আমাদের তদন্ত হোক, কিন্তু তদন্ত হচ্ছে না, সেটা তো ওনার এর আগে তো তার এপিএস বিরুদ্ধে কথা এসেছে। আমরা যদি আওয়ামী সরকারের আমলে আওয়ামী কোন এমপি মন্ত্রীর আপনার হচ্ছে পিএস এপিএস এর ভুল ধরি, তাকে যদি তার জন্য যদি তার নেতাকে অর্থাৎ তার মন্ত্রীকে আমরা আইনের আওতায় আনি, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না কেন? আমাকে বলতে পারেন? আমি যদি এটা বলি, দেখেন ওনারা অনেকবার বলে ওনারা অনেক আন্দোলন করেছেন, আমরা কিন্তু স্বীকার করছি ওনারা আন্দোলন করেছেন। আন্দোলন সবাই যদি না করতাম তাহলে আজকের এই প্রেক্ষাপটটা আসতো না। কিন্তু এটাও সত্য, বিগত 17 বছর যখন আমরা মার খেয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, হাতুড়ি পেটা করে যখন ছাত্রদল কিংবা অন্যান্য সাধারণ ছাত্রদের উপর হামলা করা হয়েছে, কয়জন ছাত্রনেতা তার প্রতিবাদ করেছেন? আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখানে আপনি আমাকে দেখেন তো এনসিপির ফুল বডিতে কয়জন প্রতিবাদ মিছিল করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন? আমরাই কিন্তু করেছি আপা, আমরাই করেছি। কিন্তু আমরা না ওনাদেরকে কথাটা বলতে পারি না। কেন পারি না? আসলে ওনাদের জায়গা থেকে ওনারা সেই 36 দিনকে দেখছেন, আমরা 17টা বছর দেখে আসছি। একবার গুলি করলে কি হয় জানেন? যন্ত্রণাটা একবার শেষ হয়ে যায়। আমরা প্রতিনিয়ত হামলার শিকার হয়েছি। আমার চোখের সামনে আমার ভাইটাকে ধরে নিয়ে 17টা গুলি করা হয়েছে। আমার একই মিটিং এ জাকির ভাই আমরা ছিলাম, ছাত্র নেতা। জাকির ভাইকে তুলে নিয়ে 20টা হাতের নখ উপড়ে ফেলা হয়েছে। ওই লাশটা দেখার পরে আমরা আবার মিছিলে এসেছি। নুরু ভাইকে মেরে ফেলা হয়েছে, হাত হাত বাঁধা লাশ ফেলে দেওয়া হয়েছে। ওটা দেখার পরে আমরা আবার এসেছি। অর্থাৎ আমরা বারবার মরে মরে বারবার জীবন নিয়েছি। একবার মরে গেলে তো যন্ত্রণা শেষ। আপনি কোনটাকে আসলে প্রাধান্য দিবেন? একজনকে একটা গুলিতে মেরে ফেলা হয়েছে, আরেকজনকে আয়না ঘরে রেখে তার নখ তুলে ফেলা হয়েছে, আবার টর্চার করে তাকে আপনার চোখ উপড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, তাকে আবার সুস্থ করা হয়েছে, আবার যন্ত্রণা দেওয়া হয়েছে। তার চেয়ে তো আমি বলবো আমাকে আত্মহত্যা ভালো, একেবারে মরে গেলাম। আমরা কিন্তু আত্মহত্যার মতো মানে ওই জায়গাটা যাই না, আমরা বারবার নির্যাতিত হয়েছে আয়না ঘরের মতো। একবার গুলি খাওয়া আর আয়না ঘরের নির্যাতন দুটার প্রেক্ষাপট ভিন্ন। ওই নির্যাতনের পরেও কিন্তু আমাদের ভাইয়েরা এসে কিন্তু ভিক্টোরি চিহ্ন দেখিয়েছে, মানে বারবার হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ওই জায়গাটা আমরা পার করে কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যারা আজকে এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, অন্যরা যারা বলেন আন্দোলনের সাহস পেয়েছে। বিগত সময়ে তারা কেন করেনি? 2014 নির্বাচনটাও তো ভুল নির্বাচন ছিল, প্রহসনের নির্বাচন ছিল। তখন যদি সবাই, আমি আপা বলি, একটু বলি, তখন যদি সবাই একযোগে নামতো তাহলে 18 আসতো না, আর 24-এ এত লাশ দেখতে হতো না। বিএনপি বরাবর মাঠে ছিল, হয়তো মাঠে থাকার সিস্টেম কিংবা প্রক্রিয়াটা সঠিকভাবে হয়নি। আমরা যেভাবে চেয়েছি, আসলে যেভাবে চেয়েছি ওভাবে পারার কথা না। যেখানে 80,000 পুলিশই ছিল ভারতের, এখন সেটা নাই। আপনি বুঝতে পারছেন আমরা কত বড় সমস্যার মধ্যে? মোড়ে মোড়ে পুলিশ ছিল। আমরা একটা মিছিল করতে গেলে সে মিছিলটা করে আসতে পারতাম না, আমরা বাসায় থাকতে পারতাম না। সেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে কিন্তু আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে গেছি। আবার আরেকটা জিনিস দেখেন, ওনারা বলছেন 13-14-তে আমরা লোকজন ছিল না, ওনারা এসে আমাদের
লোকবল বাড়িয়েছেন, বিষয়টা ঠিক না। আপা দেখেন, 18 নির্বাচন বয়কট করার জন্য যখন তারেক রহমান ডাক দিয়েছেন, তখন কি জনগণ জায়গায় জায়গায় মিটিং মিছিলে কলার ভেলাই করে আসে নাই? বলেন। একদিন আগে মানে প্রোগ্রাম একদিন পর 2 দিন আগে গিয়ে রাত যাপন করে নাই? বলেন। তার মানে কি তার নেতৃত্বে তখন কিন্তু পুরো বাংলাদেশ এক ছিল। কিন্তু 28 অক্টোবর আবার 28 অক্টোবর একটা শব্দ পালিয়ে গেছে, সেটাও তো দেখেছি। 28 অক্টোবরের সময় কিন্তু আপা আমরা কিন্তু মাঠে ছিলাম। তবে এটা সত্য যে আমরা প্রথম যেই আন্দোলনটা শুরু হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। আজকে ওনারা যেটা বলছেন, হাসনাত আব্দুল্লাহ নাহিদ যে বক্তব্যটা আপনার শহীদ মিনারের সামনে দিয়েছেন, প্রথম আলোর যে সাংবাদিক ছবি তুলেছে তাকে বলবেন ওই ছবিটা বড় করে আপনাদের যে ছবিগুলো আছে সবগুলো দেখাতে। সেখানে কিন্তু আমাদের ছাত্রদলের ভাই বোন নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমাদের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি যখন আমাকে বললো, তখন প্রথম আলো অলরেডি ছবি তুলে ফেলেছে। তখন আমার কানের কাছে এসে বললো, আপা আপনি জানেন না তারেক ভাই যদি ছবিতে আপনাকে দেখে আপনি কিন্তু বহিষ্কার হয়ে যাবেন। কারণ আমাদের নেতাদেরকে, যারা আমাদেরকে সামনে থাকার কোনো অনুমতি নাই, পিছনে থেকে সাপোর্ট দেওয়ার। আমি তখন আস্তে করে বের হয়ে আবার পিছনে গিয়ে ছবিগুলো কিন্তু আছে, ছবিগুলো রেখেছে এই জন্য আমরা যে ছিলাম তার প্রমাণের জন্য। এবং আন্দোলনে আমাদের কিন্তু এক একজনের এক এক এরিয়া ভিত্তিক নেতৃত্ব ছিল। যেমন আমার লালবাগ কামরাঙ্গীরচর চকবাজার এই জায়গায় দায়িত্ব ছিল, আজিমপুর দখল করে আমি ছিলাম। এটার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু আছে। তো বিষয়টা হচ্ছে, আমরা 5 তারিখের পর বেগম খালেদা জিয়ার ভ্রু নিয়ে ট্রল করা শুরু করা হলো, তারেক রহমানকে নিয়ে ট্রল করা শুরু করা হলো। মানে আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ফায়দাটা নিল আওয়ামী লীগ। যেটা এখন পর্যন্ত আলোচনার বিষয় কি হওয়া উচিত ছিল বলেন আপা? আন্দোলনের সময় আওয়ামী লীগ আমাদের কে কে হামলা করেছে, কে গুলি করেছে, বিগত 17 বছর কারা নির্যাতন করেছে, এই বিষয়গুলো আসার কথা ছিল। কিন্তু সেখানে কি হলো, 2জন উপদেষ্টা এসে পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ করে দিল। প্রত্যেকটা সেক্টরে তাদের ছাত্র প্রতিনিধি রাখা হলো। আচ্ছা, ছাত্র প্রতিনিধি যদি আপনারা রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে রাখতেন, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের ছেলেদেরকে রাখতেন, সবার সমন্বয়ে রাখতেন, তাহলে একজন চুরি করলে আরেকজন থামাতো, এবং চুরি করলেও সেটা একটা নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতো। তাই কিনা আপা বলেন? এককভাবে যখন আপনি কিছু করতে যাবেন তখনই আপনার মধ্যে আমিত্ব আসবে, আপনার মধ্যে স্বৈরতন্ত্র আসবে, এবং স্বৈরতন্ত্র একবার যাকে পেয়ে বসে সে ঠিক শেখ হাসিনা হয়ে যাবে। তো আমি ফাইনালি এনসিপি বলেন, যারা এখন বিভিন্ন দলে আছেন, তাদেরকে শুধু একটা কথা বারবার করে বলবো, দেখেন এই দেশটা আমাদের। আমরা যদি তারুণ্যের অহংকার, তারেক রহমান কিন্তু বারবার বহিষ্কার, শোকজ এগুলোর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে এই জেনারেশনকে শিখাচ্ছে ভুলকে ভুল বলো, সাদাকে সাদা, কালোকে কালো বলো। আপনাদের বিরুদ্ধে যখন আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ যখন অযাচিত বক্তব্য দেন, সার্জিস আলম যখন দাম্ভিকতার সাথে অযাচিত বক্তব্য বলেন, যেটা আসলে গ্রহণযোগ্য না, বক্তব্য দিক, সমালোচনা করুক, কিন্তু সেটা যেন মার্জিত ভাষায় হয়, যেটা সংশোধনের জায়গায় থাকে, তথ্য ভিত্তিক হয়, যেটা আমরা গ্রহণ করতে পারবো। এমন বক্তব্য দিলে তাদেরকেও শোকজ করেন, তাদেরকেও শাস্তির আওতায় আনেন। আমরাও বুঝতে পারি যে আপনারা শাস্তি দিতে জানেন, আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের শাস্তি চাচ্ছেন, আপনাদের সংস্কার চাচ্ছেন, কিন্তু আপনাদের বেলায় কোনো সংস্কার নাই। এটা তো হতে পারে না।